আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি ভিডিওতে। দর্শক, প্রথম যেই ভিডিওগুলোতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আপনারা পর্তুগালে আসতে পারেন এমন 10টি কারণ দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে বর্তমান কিছু যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি বাংলাদেশিরা পর্তুগালে। তো সেই সমস্যাগুলো আপনার সাথে আলোচনা করেছিলাম। দর্শক, আজকের ভিডিওতে যে ব্যাপারগুলো আলোচনা করব সেটি হচ্ছে যে কোনোভাবেই হোক ভ্যালিড রেসিডেন্স কার্ড নিয়ে অথবা ইউরোপের অন্য কোনো দেশ থেকে পর্তুগালে আসার পরে আমরা যারা নতুন আসি আমরা অনেকেই কনফিউজ থাকি যে আমাদের আসলে এখন করণীয়টা আসলে কি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো যে আসার পরে অর্থাৎ পর্তুগালে আপনি চলে আসলেন, এখন আপনাকে কি কি করতে হবে। প্রথম যে ব্যাপারটি আপনাকে করে আসতে হবে, খুব ভালো হয় যদি আপনি আসার আগে এটি করে আসেন, সেটা হচ্ছে আপনার বাসা সিলেক্ট করে আসা। যদি আপনি একা হন অবশ্যই কোনো ব্যাচেলর বাসা আগে থেকে ঠিক করে আসবেন, এটা সবচেয়ে ভালো হয়। আর যদি একেবারেই না হয় যে আপনি এমার্জেন্সিতে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, আপনি ঠিক করার সময় পাননি, তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে পর্তুগাল প্রবাসীদের হেল্পলাইন এরকম নামে বেশ কয়েকটি আমাদের গ্রুপ রয়েছে প্রবাসীদের জন্য, আপনারা সেখানে পোস্ট করতে পারেন। আশা করছি সেখান থেকে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজেই মোটামুটি কম দামে আপনারা একটি সিট বলি বা একটি রুম বলি আপনারা পেয়ে যাবেন। আমি যদি খরচের কথা বলি সেক্ষেত্রে যদি একটি সিট হয় আপনি পার সিট 150 থেকে 200 ইউরো এর মধ্যে পেতে পারেন। আর যদি এক রুমে দুজন হয় এরকম বাসা যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার কিছুটা বেশি হয়তো পড়তে পারে। তো মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে এভারেজ আপনার 150 থেকে 250 এই খরচের মধ্যে আপনি মোটামুটি একটি সিট বা একটি রুম পেয়ে যাবেন আশা করছি। দ্বিতীয় যে ব্যাপারটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে যেহেতু আপনি চলে আসলেন, আপনি ঘরও ম্যানেজ করে ফেললেন, তো এখন আপনাকে পেপারসের দিকে মনোযোগী হতে হবে। তো পেপারসগুলো আসলে কি কি আমি প্রথমেই একটু বলে রাখি যে আমরা যারা প্রবাসীরা অন্য দেশ থেকে আসি বা আমাদের প্রপার নলেজ যদি না থাকে আমরা একটি ব্যাপারে গুলিয়ে ফেলি, সেটি হচ্ছে লিগ্যাল এন্ট্রি এবং সেফ এন্ট্রি। এই দুটো জিনিসকে আমরা কিন্তু অনেকেই এক ভাবি, এটি আসলে কিন্তু এক না। লিগ্যাল এন্ট্রিটা কি? লিগ্যাল এন্ট্রিটা হচ্ছে আপনি ভ্যালিড রেসিডেন্স কার্ড নিয়ে অর্থাৎ ভ্যালিড ভিসা নিয়ে আপনি সরাসরি পর্তুগালে আসতে পারেন, অথবা অন্য দেশে আপনি এসছেন, আপনার ভিসাটি এখনো ভ্যালিড আছে, এরপরে আপনি পর্তুগালে এসছেন, তখন আপনার লিগ্যাল এন্ট্রি হয়। সেটি হোটেল থেকে হতে পারে অথবা আপনি সেফে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও করতে পারেন। তো যে কোনোভাবেই এটি হতে পারে, কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনার ভিসাটি কিন্তু ভ্যালিড থাকতে হবে, শুধুমাত্র তখনই আপনার লিগ্যাল এন্ট্রি হবে। এটি হচ্ছে আপনার লিগ্যাল যে এন্ট্রি সেটি। সেফ এন্ট্রিটি কি? সেফ এন্ট্রি আমি একটু পরে আসছি, আগে আমি প্রপার যে আপনার স্টেপ বাই স্টেপ যদি ডকুমেন্টগুলোর কথা বলি সেটি আমি আপনাকে বলে দিচ্ছি। তো যদি আপনি ভ্যালিড ভিসা নিয়ে আসেন, আপনি হোটেল থেকে অথবা সেফে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি লিগ্যাল এন্ট্রি করে ফেলতে পারবেন। এবং দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্স নাম্বারটি করতে হবে। যে কোনো ফাইন্যান্স অফিস রয়েছে এখানে, লিসবনে হতে পারে, লিসবনের বাইরেও হতে পারে। তবে লিসবনে যদি হয় সেটি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক সময় যাওয়া লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ লিসবনে প্রচুর পরিমাণ প্রবাসীদের জন্য বা বিভিন্ন সেফ এন্ট্রির যে অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো যার কারণে আপনারটি পেতে হয়তো বা আপনার অনেক বেশি সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি যদি লিসবনের বাইরে থেকে করেন তাহলে হয়তো বা আপনার সময় কিছুটা হলেও কম লাগবে। ওকে, যেহেতু আপনার লিগ্যাল এন্ট্রি হয়ে গেল, ফাইন্যান্স নাম্বারটি হয়ে গেল, ফাইন্যান্স নাম্বার পেতে আপনি ইনস্ট্যান্টও পেতে পারেন। আবার দেখা যায় যে হয়তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনি যান, আপনাকে হয়তো বলতে পারে যে 2-1 দিন পরে আসতে, সেটিও হতে পারে। 1 থেকে 2 দিনের মধ্যে আমি আশা করছি আপনি আপনার ফাইন্যান্স নাম্বারটি পেয়ে যাবেন। এরপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনার সোশ্যাল নাম্বার। তো অনেকেই হয়তো জিজ্ঞেস করেন যে ফাইন্যান্স নাম্বার আর সোশ্যাল নাম্বারের মধ্যে পার্থক্যটা আসলে কি। ফাইন্যান্স নাম্বারটা হচ্ছে, এটা আমরা বলতে পারি ট্যাক্স নাম্বার, আর সোশ্যাল নাম্বারটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি যে ইনকামটি করবেন সেটি মূলত এখানে আপনি দেখতে পারবেন, এবং আপনার সোশ্যাল যে বেনিফিটগুলো রয়েছে যেগুলো আপনি সোশ্যাল থেকে পাবেন সেটি হচ্ছে আপনার এই সোশ্যালের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন। আর ফাইন্যান্স নাম্বারটির ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে আগেই বলেছি যে এটি ট্যাক্স নাম্বার, এবং এটি ইয়ারলি আপনি যে ট্যাক্স আপনাকে দিতে হয়, আপনি যে ইনকাম করেন সোশ্যালে, সেই সোশ্যালের ইনকাম ট্যাক্সটা কিন্তু আপনি আপনার যে ফাইন্যান্স নাম্বার আছে সেটির মাধ্যমে আপনাকে ডিক্লেয়ার করতে হয়। কিভাবে আপনি আইআরএস ডিক্লারেশন দিতে পারবেন এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে, আপনারা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, কথা বলছিলাম সোশ্যাল নাম্বারের ব্যাপারে। সোশ্যাল নাম্বারটি কিভাবে করবেন? আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখন সোশ্যাল নাম্বার করার জন্য আপনার জব কন্ট্রাক্ট থাকতেই হবে এমন না। আপনি যে কোনো সোশ্যালে, যেখানে আমাদের সোশ্যাল অফিস রয়েছে লারেঞ্জেরেসে রয়েছে, লিসবনে রয়েছে, সালদানিয়াতে, তো আপনারা এইসব জায়গা থেকে দেখতে পারেন। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান খুব ভালো, আর যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু 9টায় অফিস আওয়ার শুরু হয়, আপনাকে মিনিমাম 7টা থেকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে।
তাহলে আপনি সোশ্যালের টোকেন পাবেন। আদারওয়াইজ আপনি যদি আরও পরে যান, আপনি কিন্তু সোশ্যালের টোকেন নাম্বার পাবেন না, অর্থাৎ সেই দিন আপনার কাজটি হবে না। তো আপনি যদি যান, যদি আপনি এনিহাও 7টা থেকে লাইনে দাঁড়ানোর পরে যদি আপনি সোশ্যালের টোকেনটি পান, আপনি নির্ধারিত সোশ্যালের কাউন্টারে যেয়ে যদি বলেন যে আপনার যে পেপারসগুলো রয়েছে, আপনার লিগ্যাল এন্ট্রি পেপার, আপনার পাসপোর্ট কপি, আপনার ফাইন্যান্স নাম্বার, এগুলো পেপারসগুলো আপনাকে জুনতার যে ব্যাপারটি রয়েছে সেটিও আপনার থাকতে হবে। আর যদি এনিও আপনার জুনতা না থাকে, তাহলে আইমা থেকে অর্থাৎ সেফ থেকে কিন্তু একটি পেপার দেয়, যেখানে আপনি আপনার অ্যাড্রেসটি ইউজ করতে পারেন। সেই পেপারটি আমি অ্যাড করে দিব, অথবা যাদের দরকার হবে আমাকে ইমেল করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটি অ্যাড করে আপনি কাউন্টারে যাবেন, কাউন্টারে যেয়ে বলবেন যে আপনার সোশ্যাল নাম্বার প্রয়োজন। তো সেক্ষেত্রে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যদি সব ঠিক থাকে, আপনি কিন্তু সেই দিনই আপনার সোশ্যাল নাম্বারটি পেয়ে যাবেন। সুতরাং আপনার লিগ্যাল এন্ট্রি, ফাইন্যান্স নাম্বার এবং সোশ্যাল নাম্বার কিন্তু হয়ে গেল। এবং এখন কথা হচ্ছে কত দিনের মধ্যে আপনার এগুলো হবে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই প্রসেসটা হতে মূলত কত দিন সময় লাগতে পারে। যদি আপনার সব ঠিকঠাক থাকে, আপনি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার এগুলো হয়ে যাওয়া উচিত। এটি হচ্ছে একটা ব্যাপার। তো এবার হচ্ছে আপনার বাকি যে ডকুমেন্টসগুলো, সেটি হচ্ছে যে আপনার জুনতা প্রয়োজন হবে। জুনতা যদি একেবারে ম্যানেজ করতে না পারেন, যেটা একটু আগে বললাম, আইমার যেই পেপারসটি রয়েছে আপনি সেটি ফর্মটি ফিল আপ করে আপনি সাবমিট করতে পারেন সেফ এন্ট্রির জন্য। ওকে, তো সেফ এন্ট্রির কথা যেহেতু চলে এসেছে, আবার বলে দিই সেফ এন্ট্রির জন্য আপনার কি কি ডকুমেন্টসগুলো লাগে। সেফ এন্ট্রির জন্য আপনার মূলত লিগ্যাল এন্ট্রি পেপার, আপনার ফাইন্যান্স নাম্বার, আপনার সোশ্যাল নাম্বার, আপনি যেই দেশ থেকে এসছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আসেন, আপনি যদি অন্য দেশে 1 বছরের কম সময় থাকেন সেটি দরকার নেই, কিন্তু আপনার বাংলাদেশের কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে, এবং সেই সাথে আপনার জব কন্ট্রাক্ট দরকার হবে। মূলত এই ডকুমেন্টসগুলো হলেই আপনি মূলত সেফ এন্ট্রি করতে পারবেন। সেফ এন্ট্রি করার জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি নিজে নিজেই চাইলে করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনার ভুল হতে পারে, সেক্ষেত্রে আমাদের যে বেনফরমোসা রোড রয়েছে মাতৃমণিজে, সেখানে অনেক ভাইয়ের দোকান আছে, তারা কিন্তু এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারেন, আপনি তাদের হেল্প চাইলে নিতে পারেন। তো মোটামুটি সেফ এন্ট্রি করে ফেলার পরে কিন্তু আপনার আর কোনো কাজ নেই। আপাতত আপনার কাজ হচ্ছে, নর্মালি আমরা সেফ এন্ট্রির জন্য জব কন্ট্রাক্ট যেটা নেই, আমরা কিন্তু দেখা যায় যে জব যদি পেয়ে যাই সেফ এন্ট্রি হওয়ার আগে, আমরা সেই জব কন্ট্রাক্টটি কিন্তু ইউজ করতে পারি। অথবা আপনি এনিহাও যদি আপনার কোনো ফ্রেন্ডরা থাকে বা বড় ভাই থাকে পরিচিত, তাদের কাছ থেকে কিন্তু আপনি জব কন্ট্রাক্ট ব্যাপারটি হেল্প নিতে পারেন। তো যেহেতু এটি ম্যান্ডেটরি ডকুমেন্টস, অর্থাৎ আপনার সেফ এন্ট্রির জন্য কিন্তু আপনার জব কন্ট্রাক্ট থাকতেই হবে। তো সুতরাং আপনাকে এটা ম্যানেজ করতেই হবে, সেটা যেভাবেই হোক। তো যাদের কথা বললাম তাদের কাছ থেকে হেল্প নিয়ে কিন্তু আপনারা সেফ এন্ট্রিটি করে ফেলতে পারেন। সেফ এন্ট্রি করাটা মানেই হচ্ছে যে আপনি এখানে যে ইমিগ্রেশনের যে প্রসেসটি সেটি কিন্তু আপনি অ্যাক্টিভ করে ফেললেন, এবং আপনি এখানকার যে ওয়ার্ক পারমিটের জন্য যে রেসিডেন্স কার্ডটি সেটির জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেললেন। এবং মূলত এই ব্যাপারটি হয়ে গেলে আপনার কিন্তু আর অফিসিয়াল আর কোনো কাজ নেই। আপনি এই কাজটি করে ফেলার পরে কিন্তু আপনি এখানে লিগ্যাল হিসেবে কাউন্ট হবে, কিন্তু যতদিন আপনি কার্ড না পাচ্ছেন, অনেক সুবিধা আপনি হয়তো এই মুহূর্তে পাবেন না, কিন্তু কার্ড হওয়ার পরের যে সুবিধাগুলো সেটি আপনি এখন না পেয়ে হয়তো কার্ড হওয়ার পরে আপনি সেই সুবিধাগুলো পাবেন। তো মোটামুটি এগুলি হচ্ছে আপনার আসার পরের যেই কাজগুলো সেটি আপনাকে করে ফেলতে হবে। কাগজপত্রের ব্যাপারে, যদি আপনার কাগজপত্রগুলো হয়ে যায়, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে, যদি জব কন্ট্রাক্টের ব্যাপারে যদি আপনি কোনো বড় ভাই হোক বা ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নেন, তার মানে হচ্ছে আপনার যেহেতু এখানে সার্ভাইভ করতে হবে, তা আপনার তো একটু জব প্রয়োজন। তো যেই জবটি খোঁজার জন্য আপনি সিভি রেডি করবেন, এবং সিভি রেডি করে, যেহেতু এখন মে মাস চলছে এবং জব পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত একটি সময় আমি বলবো, কারণ যেহেতু সামনেই সামার, অর্থাৎ আগামী মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়গুলো কিন্তু সামারের সময়। এই ক্ষেত্রে এই সময় কিন্তু প্রচুর জব ওপেন হয় এবং কর্মী প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার যদি সিভি রেডি থাকে আর বাকি ডকুমেন্টসগুলো যদি আপনার রেডি থাকে, আপনি কিন্তু সিভি ড্রপ করতে পারেন বিভিন্ন জায়গায়। তো কোথায় সিভি ড্রপ করবেন? আমাদের বাংলাদেশি এরিয়া রয়েছে, এবং বাংলাদেশি এরিয়ার বাইরেও যে ভালো ভালো যে এরিয়া রয়েছে, আপনি সেখানেও যদি আপনার কোনো স্কিল থাকে, আপনি সেগুলো সিভিতে অ্যাড করবেন। আপনার জব পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর যদি একেবারেই আপনার কোনো স্কিল না থাকে, তাহলে হয়তো আপনাকে বাংলাদেশি যে মিনি মার্কেটও রয়েছে, পর্তুগিজ মিনি মার্কেটও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনি সুভিনিয়ার শপ রয়েছে, আপনি এগুলোতে সিভি ড্রপ করতে পারেন, যেখানে আপনার জব হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি এইভাবে যদি প্রসেসগুলো মেনটেন করে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, আশা করছি খুব শীঘ্রই আপনি একটি জব ম্যানেজ করতে পারবেন। জব ম্যানেজ করার আগে, অর্থাৎ এই জব আপনি পর্তুগালে আসা থেকে জব পাওয়া পর্যন্ত যে সময়টা রয়েছে, সেটি 1 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে। তো এই 5 মাস আপনি কিভাবে চলবেন? তো আসার আগে আমি বলবো সবাইকে একটি প্রেফারেন্স যদি আমি দেই, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 4 থেকে 5 মাসের একটি খরচ আপনি নিয়ে আসবেন। তো খরচটা কেমন হতে পারে? আপনি যদি একা হন, সেক্ষেত্রে পার মান্থ আপনাকে 300 ইউরো
হিসাব করে 5 মাসের একটি খরচ নিয়ে আসতে হবে, কারণ আপনার ভাড়া রয়েছে, ঘর ভাড়া, আপনার খাবার খরচ রয়েছে, আপনার নিজস্ব পকেট খরচ রয়েছে। তো আপনি এইগুলো যদি অ্যাড করেন, আমি যদি পার পার্সন 300 ইউরো ধরি, আপনি অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস যতদিন আপনি জব না পাচ্ছেন একটা ব্যাকআপ আপনি নিয়ে আসবেন, যাতে আপনার চলতে কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো অযথা খরচ না করাই ভালো যতদিন আপনি জব না পাচ্ছেন, কারণ এই অল্প খরচই হয়তো বা আপনাকে 2টা দিন বেশি আপনাকে হয়তো জব খোঁজার ক্ষেত্রে সাহায্য করবে। এবং আমি বলবো যে যারা জব খুঁজছেন বা খুঁজতে আসছেন, এরকম মানে খোঁজার পর্যায়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি প্রেফার করব, যেহেতু আপনি জব করছেন না এখন পর্যন্ত, আসা থেকে জব পাওয়া পর্যন্ত এই সময়টা বাসায় বসে না থেকে আমার মনে হয় আপনি আপনার যে চারপাশটা রয়েছে একটু ঘুরে দেখবেন যে কোথায় আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। এবং সেই সাথে আমি বলবো যে পর্তুগিজ যে ভাষাটি রয়েছে, আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ট্রাই করবেন বাসায় সময় দেওয়ার জন্য। কারণ আমাদের কাছে এখন সোর্সের অভাব নেই, আমরা ইউটিউবে চাইলেও কিন্তু একেবারে বেসিক যে কথাবার্তাগুলো আমরা কিন্তু ইউটিউব থেকে শিখে নিতে পারি। তো চেষ্টা করবেন যে একেবারে বেসিক যে কথাবার্তাগুলো রয়েছে আপনি ইউটিউব থেকে দেখে দেখে, অথবা ফেসবুকে বিভিন্ন পেজ রয়েছে বাঙালিদের, আপনারা সেখান থেকেও কিন্তু হেল্প নিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। এবং অবশ্যই এটি চেষ্টা করবেন, যদি আপনি কিছুটা পর্তুগিজ বলতে পারেন, আমার মনে হয় পর্তুগিজ জব ম্যানেজ করাটা আপনার জন্য কিছুটা হলেও সহজলভ্য হবে। তো দর্শক, আশা করছি আপনাদের ইনফরমেশনগুলো কিছুটা হলেও সাহায্য করবে। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন, এবং আমার ইমেল রয়েছে, আপনারা ইমেলও আমাকে ইমেল করতে পারেন। আপনাদের যদি কোনো জানার কিছু থাকে, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। কথা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।